বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আধো আধো চোখে তাকালো আহি। ঘুম ভাঙতে এত বড় ঝটকা সে পাবে বুঝতেই পারেনি। হ্যাভেন এসেছে? হ্যাভেন? হার্টবিট দ্রুত ওঠানামা করতে শুরু করলো তার। পরক্ষণে চোখ বন্ধ করে ফেলল। না, এত ভোরে হ্যাভেন কী করে আসবে? এটা তার ভ্রম নিশ্চয়ই। হ্যাঁ, ভ্রম। সে হয়তো এখনও স্বপ্নের তালেই রয়েছে ভেবেই চোখ মেলে হাই তুলতে তুলতে আড়মোড়া ভেঙে পাশে তাকালো। অনা নেই। ফজরের আজান পড়েছে, নিশ্চয়ই মায়ের সাথে নামাজ পড়তে বসেছে। তার তো নামাজ নেই, তাহলে আরেকটু ঘুমানো যাক ভেবে আবার শুতে যাবে ভাব, তখনই অতি পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে এলো। সেই সাথে অতি পরিচিত সেই নিঃশ্বাসের শব্দ। এ কি ভোলা যায়? বুকের ভেতরটা এবার হাতুড়ি পেটা শুরু করে দিল। চমকিত ভঙ্গিতে আবারও তাকালো পাশে। হ্যাঁ, হ্যাভেনেই বসে আছে। বিছানার পাশে কাঠের চেয়ার পেতে শুধু বসে নয়, পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে এক গালে হাত রেখে কনিষ্ঠ আঙুলটা ঠোঁটে নাড়াচাড়া করছে আর মিটিমিটি হাসছে। পরনে তার কালো প্যান্ট এবং সাদা শার্টের উপর হাতাকাটা শর্ট কালো কোট। চোখ বড় বড় করে তাকিয়ে এক ঢোক গিলল আহি। গায়ে ওড়না না থাকায় আশেপাশে নজর বোলালো। যত দূর মনে আছে বালিশের পাশে ওড়নাটা রেখেছিল, কিন্তু এখন নেই। অদ্ভুত। লোকটা যা বেহায়ার মতো তাকিয়ে আছে, স্বপ্ন হোক আর বাস্তব হোক, এই মুহূর্তে একটি ওড়নার খুব প্রয়োজন তার। হ্যাভেন নেনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এতগুলো দিন একসাথে কাটিয়েছে তারা। কত রাত নিজের উন্মাদনার শিকার করেছে মেয়েটাকে, কত রাত মেয়েটার উত্তপ্ত শ্বাসের সাক্ষী হয়েছে। তবুও দূরত্ব ঘোচাতে পারেনি সম্পর্কে প্রাণ দিতে। এজন্য বোধহয় বলা হয়, দেহ দিয়ে নয়, যদি পারো মন দিয়ে আঁকড়ে ধরো নিজের সঙ্গীকে। মাসের পর মাস মেয়েটা তার পাশেই ঘুমিয়েছে, তার সর্বাধিক প্রয়োজন মিটিয়েছে, অথচ কখনো খেয়ালই করা হয়নি মেয়েটাকে। কখনো দীর্ঘ সময় নিয়ে দেখা হয়নি তার ঘুমন্ত শুভ্রের ন্যায় মুখশ্রী। কখনো দেখা হয়নি ঘুমকাতরে আহির মোহনীয় এই রূপখানি। কখনো গভীরভাবে উপলব্ধি করা হয়নি তার উত্তপ্ত শ্বাসের গভীরতা। দীর্ঘ এক শ্বাস ছাড়ল হ্যাভেন। তা সেই গভীর শ্বাসের শব্দে খানিকটা কেঁপে উঠল আহি। হ্যাভেন তাকিয়েছিল সেভাবে, পায়ের উপর তোলা পাটা নামিয়ে গাল থেকে হাত ছুঁড়ে সোজা হয়ে বসল। ঘাড় ঝুঁকিয়ে তার স্বভাবসুলভ বাক্যটি আওড়ালো, আই লাইক ইট সুন্দরী। এবার আহি একদম শিওর হয়ে গেল এটা স্বপ্ন বা ভ্রম নয়, সত্যি হ্যাভেন তালুকদার তার সম্মুখে বসে আছে। এবার খেয়াল হলো তার ওড়নাটা হ্যাভেনের গলায় ঝোলানো। আর দেরি করল না, ঝড়ের বেগে ওড়নাটা একটানে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে চিৎকার করে উঠল, আপনি এখানে এসেছেন কোন সাহসে? কেন এসেছেন আমার কাছে আপনি? আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে এসে তুমি বলছো আমি কেন তোমার কাছে এসেছি? তুমি যদি এমন অমানবিক কথা বলতে পারো, আমিও না হয় অমানবিক কাজটা করে দেখাই। দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নিয়ে যেতে এসেছি তোমায়। এবার আহি ভয়ঙ্কর রেগে গিয়ে তাচ্ছিল্য সহকারে বলল, আপনার পরিকল্পনা আর কখনই সফল হবে না মিস্টার হ্যাভেন। নিজেকে শেষ করে দিতেও প্রস্তুত আমি, তবুও আপনার মতো অমানুষের কাছে ফিরব না। চমকে উঠল হ্যাভেন। মুহূর্তেই আহির এমন রূপে বেশ ঘাবড়িয়ে গেল সে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। বলল, এমন উত্তেজিত হচ্ছ কেন সুন্দরী? বউরা রাগ করে বাপের বাড়ি চলে গেলে স্বামীদের তো উচিত রাগ ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। বেশ চটে গেল আহি। বিছানা থেকে নেমে এসে হ্যাভেনের সম্মুখে দাঁড়িয়ে আঙুল উঠিয়ে বলল, মিস্টার হ্যাভেন তালুকদার, জলদি ডিভোর্স লেটার পাঠাবেন। আর কোনো কথা নয়, বেরিয়ে যান, যান বলছি। বলেই দরজার দিকে ইশারা করল। যদিও আঙুল উঠিয়ে এমন ধমকানোতে হ্যাভেনেরও মেজাজ খারাপ হতে শুরু করে দিয়েছে, তবুও নিজের করা ভুলের কথা ভেবে নিজেকে সংযত করে সে আহির হাত ধরে ঠান্ডা মাথায় শান্ত গলায় বলল, চুপ চুপ, এভাবে চিৎকার চেঁচামেচি করো না আহি। বোঝার চেষ্টা করো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আমার অসুখের চিকিৎসাও শুরু করেছি, দেখো সব ঠিক হয়ে যাবে। ফিরে চলো তুমি আমার সাথে, তোমাকে ছাড়া আমার চলবে না আহি। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল আহি। হ্যাভেনের এবার চোখ লাল হতে শুরু করলো। ঠোঁট কামড়ে কিছু বলতে যাবে তার আগে আবারও নিজেকে সামলে নিয়ে অপরাধীর ন্যায় মুখ করে বলল, আই এম সরি আহি, আমার সব ভুলের জন্য ক্ষমা চাইছি, প্লিজ ফিরে চলো।
আহি অগ্নিচক্ষিতে চেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো আর হ্যাভেনের ভাবমূর্তি বোঝার চেষ্টা করলো। হ্যাভেন আবারও তার অনেকটা কাছে এসে দু গালে আলতো হাত রেখে আদরে সুরে বলল, অনেক অন্যায় করেছি আমি আহি, অনেক ভুল হয়ে গেছে আমার দ্বারা। সেই ভুলগুলো ভালোবাসা দিয়ে মিটিয়ে নিতে চাই, একটি সুযোগ দাও। আহি এবারও গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে হ্যাভেনের হাত ছাড়িয়ে দিল। তার চোখ দুটো ভয়ঙ্কর লাল বর্ণ ধারণ করেছে। হ্যাভেনও অবাক চোখে আহির সেই রূপ দেখতে থাকলো। আহি থেমে রইল না, চিৎকার করে উঠে বলল, আমাকে কি আপনার খেলনা মনে হয়? যখন ইচ্ছে হলো খেললাম, ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিলাম। এতদিন আমি খেলনা হয়ে থাকলেও আর না। এবার আর এই আহি চুপ করে থাকবে না। আমি আমার বাচ্চা হারিয়েছি মিস্টার হ্যাভেন তালুকদার, সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমাকে আর নিঃস্ব করতে পারবেন না। যে সময়টা আপনার আমার পাশে থাকা উচিত ছিল সেই সময়টাই ছুঁড়ে ফেলে দিয়েছেন। এখন আবার এসেছেন তুলে নিতে, তাই না? কিন্তু আমি তো যাব না। মৃত্যুকে বরণ করে নিতেও আমি প্রস্তুত। তবুও আপনার জীবনে ওই কালো অধ্যায় আর ফিরে যেতে চাই না। আহির কথা শেষ হলো না, তার পূর্বেই হ্যাভেন ক্ষিপ্ত হয়ে আহির হাতটা শক্ত করে চেপে ধরল। বলল, যত রাগ, যত ক্ষোভ আমার কাছে ফিরে গিয়ে দেখিও আহি। আমি কিছু মনে করব না, শুধু আমার থেকে দূরে থেকো না। বলেই গায়ের জোর খাটিয়ে রুম থেকে বের করতে নিলেই আহি দিশাহারা হয়ে হ্যাভেনের হাতে সজোরে এক কামড় বসিয়ে দেয়। হ্যাভেন ব্যথায় অস্ফুটে সুরে আহ উচ্চারণ করে ছেড়ে দেয় আহির হাত। আহিও ছুটে যায় পড়ার টেবিলের সামনে। ড্রয়ার থেকে একটি মাঝারি আকারের ছুরি বের করে নিজের হাতের শিরার দিকে ইশারা করে ক্রোধান্বিত সুরে বলে, আমি যাব না আপনার সাথে। আর যদি গায়ের জোর খাটিয়ে আমাকে নিয়ে যেতে চান, এই মুহূর্তে নিজেকে শেষ করে দেব, আমি একদম শেষ করে দেব। আঁতকে উঠে হ্যাভেন। আহির চোখে মুখে তার প্রতি যে পরিমাণ আক্রোশ, মুহূর্তেই যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে মেয়েটা। কম যাতনা তো সহ্য করেনি মেয়েটা। সে হিসেবে মেয়েটার সাহস সম্পর্কে, রাগ সম্পর্কে বেশ ধারণা রয়েছে তার। গলা শুকিয়ে গেল হ্যাভেনের। চিনচিনে এক ব্যথা অনুভূত হলো বুকে। ভয়ে দিশাহারা হয়ে নিজের মাথার চুল নিজেই খামচে ধরল। কয়েক সেকেন্ড মৌন থেকে দু হাত জোর করে বলল, না আহি, এমন পাগলামো করো না। যেতে হবে না তোমায়, জোর করব না। এই আমায় ছুঁয়ে কথা দিচ্ছি, একটুও জোর করব না। এ মেয়ে, বোকা মেয়ে, ছুরি সরাও, সরাও বলছি। ছুরি তখনই সরাবো যখন আপনি এ বাড়ির আঙ্গিনা পার হবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আর কখনো আসবেন না। আই ওয়ান্ট এ ডিভোর্স। সো যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স লেটার আমার চাই। ভয়ে ভয়ে হ্যাভেন দুপা পিছিয়ে গেল। আতঙ্কিত হয়ে অসহায় মুখভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। এই দেখো, এক্ষুনি চলে যাচ্ছি। তুমি ওটো সরাও আহি, প্লিজ, হাতে লেগে যাবে। এত রাখতে হয় না আহি, যাবে না আমাকে বুঝিয়ে বললেই হতো। তোমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি। তুমি যতদিন খুশি ততদিন থাকো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ডিভোর্স চেয়েও না, এটা পাবে না। হ্যাভেন চলে যেতেই হাত থেকে ছুরিটা নিচে পড়ে গেল আহির। নিচে বসে পড়ল সে। বিড়বিড় করে শুধু এটুকুই বলল, সব নাটক, সব অভিনয়, বলেই ডুকরে কেঁদে উঠল। ফজরের আজানের সময়ই গেটের শব্দ পেয়েছিল সাজি। উঠানে দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করে কে, হ্যাভেন গলা খাকেরি দিয়ে বলে ওঠে, আমি শাশুড়ি মা, আপনার বড় মেয়ের জামাই। ছোটটা বিয়ে দেননি, তাই ছোট মেয়ের জামাই হওয়ার প্রশ্নই আসে না। ভোরবেলা গেটের বাইরে থেকে এমন কথা শুনে বেশ ভ্যাবাচাকে খেয়ে গেল সাজি। কতক্ষণ তবদা খেয়ে দাঁড়িয়ে থাকার পর যখন হ্যাভেন আবারও হালকা কেশে বলে উঠল, কি শাশুড়ি মা, মেয়ের জামাইকে আর কতক্ষণ গেটের বাইরে দাঁড় করিয়ে রাখবেন? এমন জামাই আদর কিন্তু আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট শাশুড়ি মা। মুহূর্তেই হুঁশ ফিরে সাজির। ভয়ে জড়সড় হয়ে এগিয়ে যায়। আর যাই হোক, এমন সব বাক্য শুনে তার আর বুঝতে বাকি নেই গেটের ওপাশের মানুষটাকে। গেট খুলতেই হ্যাভেন লম্বা এক সালাম দিল সাজিকে। সাজি ভয়ে ভয়ে বলে উঠল, বাবা, তুমি এত সকালে? বউ রাগ করে চলে এসেছে। আরও অনেক আগেই আসা উচিত ছিল, বড্ড দেরি করে ফেললাম, তাই না শাশুড়ি মা? বলে রহস্যময় এক হাসি দিল হ্যাভেন। সাজি ভয়ার্ত কণ্ঠেই বলল, বাবা, আমার মেয়েটা খুব অসুস্থ, তুমি ওর সাথে রাগারাগি করো না। শাশুড়ি মা, এত বিচলিত হবেন না। মেয়ে কোন রুমে আছে তাই বলুন। আর আপনি নিশ্চিন্তে থাকুন, এসেছি যখন, বউ, শাশুড়ি, শ্বশুর, শালিকা সবার মন জয় করেই ফিরব। সাজি আর কিছু বলেনি। আহির রুমে গিয়ে অনাকে ডেকে তুলে নিয়ে যায়।
নামাজ পড়ে মেয়ে জামাইয়ের জন্য নাস্তা পানি রেডি করতে থাকে মা মেয়ে মিলে। কিন্তু ভিতরে কি হচ্ছিল সেই সব বিষয় তাদের অজানাই রয়ে যায়। হ্যাভেন যখন আহির রুম থেকে বেরিয়ে উঠোনে যায়, অনা আর সাজি তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসে। অনা সালাম দেয় হ্যাভেনকে। দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হ্যাভেনের মুখে, তবুও মুচকি হেসে সালাম ফেরায়। সাজি অনাকে উদ্দেশ্য করে বলে, যা ওকে রুমে নিয়ে যা, আমি নাস্তা পানি নিয়ে আসছি। সরি শাশুড়ি মা, আজকে সময় নেই। আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আসব। বউ যখন এখানে আসতে তো হবেই, শুধু আজ যেতে হবে আমায়। শ্বশুর বাবাকে আমার সালাম দেবেন। আজ আসি, আসসালামু আলাইকুম। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে যায় হ্যাভেন। কিন্তু বিপদ ঘটে বাড়ির সামনে গাড়িতে ওঠার সময়। নামাজ পড়ে গ্রামের মুরব্বীরা সহ আরও কয়েকজন কম বয়সী ছেলেরা মসজিদ থেকে যাচ্ছিল বাড়ির দিকে। হ্যাভেনকে দেখা মাত্রই তারা বেশ চমকায়, সেই সাথে ভয়ও পায়। তাদের অবস্থা দেখে হ্যাভেন গাড়িতে না উঠে তাদের সামনে গিয়ে সালাম দেয়। সকলে ভয়ের সাথে বেশ উত্তেজিত হয়ে যায় সরাসরি এমপি সাহেবকে দেখে। মুহূর্তেই বেজে যায় হইচই। অনা দ্রুত গিয়ে তার বাবাকে ডেকে তুলে সেও বেরিয়ে আসে বাইরে। হ্যাভেন তাদের সঙ্গে সৌজন্যতা বজায় রেখেই আলাপচারিতা শেষ করে। আজম খান বেরিয়ে আসতেই দেখে সকলে হ্যাভেনকে ঘিরে দাঁড়িয়ে আছে, সেই সাথে গ্রামের আরও বেশ মানুষজন এসে ভিড় জমাচ্ছে। আহির সঙ্গে হ্যাভেনের বিয়ের পর থেকে এলাকায় আজম খানের সম্মান দ্বিগুণ বেড়ে যায়। এলাকায় সকলেই তাকে বেশ কদর করে এখন। বাস স্ট্যান্ডে তার ছোট দোকানটাও এখন সকাল বিকাল লোকের ভিড় জমে। এলাকার বড় বড় লোকেরা গিয়ে সেখানে আড্ডা দেয়, তার সাথে ভাব জমায়। বেচাকেনাও বেড়ে গেছে দ্বিগুণ। শুধু তাই নয়, অনার স্কুলেও বেশ সম্মান তার। এমপির শ্বশুর সে, অনা এমপির শালিকা, তাদের সকলে আলাদা চোখেই দেখে এখন। সে সাথে ভয়ও পায়। আজম খান এগিয়ে যেতেই হ্যাভেন সকলের সম্মুখে শ্বশুরকে বেশ সম্মান দেয়। সেই সাথে বলে, যদিও এলাকার সব সমস্যা চেয়ারম্যান মেম্বাররাই মেটায় এবং সকল বিষয়ে আমাকে অবগত করে, তবুও যদি এলাকার কোনো সমস্যার বিষয় আমার অজানা রয়ে যায় বা এমন কোনো সমস্যা থাকে যা আপনারা আমার কাছে পৌঁছাতে চেয়েও পৌঁছাতে পারেননি, তাহলে সেই সব কাগজে কলমে চিহ্নিত করে আমার শ্বশুর মশাইয়ের হাতে দেবেন, ইনশাল্লাহ আমার নিকট পৌঁছে যাবে। সকলের সাথে বেশ ভাব বিনিময় করে এলাকার কিছু পোলাপান সেলফি তোলার জন্য অনুরোধ করে। বেশ কিছু সেলফিও তুলে নিল। শেষে শ্বশুর মশাইয়ের কাজ জড়িয়েও কয়েকটা ছবি তুলে দিল এলাকারই একজন ছেলে। আজম খান হতবাক হয়ে শুধু চেয়ে রইল হ্যাভেনের দিকে। যদিও হ্যাভেনকে মন থেকে তেমন পছন্দ করেন না তিনি, হ্যাভেনের ওপর তার আক্রোশের শেষ নেই। তবুও এই মুহূর্তে মনে হচ্ছে একজন এমপির হয়ে এমন সাধারণ স্বাভাবিক আচরণ মহান না হলে কেউ করতে পারে না। হয়তো রাজনৈতিক দিক থেকে ছেলেটি ভীষণই মহৎ। জনগণের প্রতি সত্যি তার ভালোবাসা, দায়িত্ব একদম নিখুঁত। যদি আহির প্রতি এমন নিখুঁত আচরণ থাকতো, তাহলে আজ হ্যাভেন তার কাছে আল্লাহ তাআলার পাঠানো কোনো ফেরেশতার থেকে কম কিছু হতো না। হুমায়ুন তালুকদার প্রচণ্ড রাগারাগি করছেন। হ্যাভেন আর পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণভাবে চলাফেরা করতে পারে না। সে আহির বাবার বাড়িতে গিয়েছে, এতে তার আপত্তি নেই, কিন্তু বিনা সিকিউরিটিতে সে কোন সাহসে বাড়ির বাইরে যায়? একবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়েও কি তার শিক্ষা হয়নি? আবার বিপদ না ঘটালে কি তার শান্তি হবে না? এই বয়সে এতটা সফলতা সে কি খুব সহজে পেয়ে গেছে? শুধু সফলতা পেয়েছে তো তা নয়, তৈরি করেছে শত শত শত্রুমহল। শত্রুপক্ষরা সবসময় উৎপেতে আছে তার ক্ষতি করার জন্য। আল্লাহ না করুক আবার সুযোগ পেলে প্রাণে না মেরে এমনি এমনি ছেড়ে দেবে না। অথচ হ্যাভেন উন্মাদের মতো ছুটে গেছে আহির বাসায়, ড্রাইভারকে পর্যন্ত নেয়নি। হ্যাভেন বাড়ি ফিরতেই বাবা মা মিলে তিন ভাইকে শাসন করলো। এই মুহূর্তে তিনজনকে দেখে বোঝা যাবে না তারা তুখো রাজনীতিবিদ, বরং মনে হবে তিনটা চোর চুরি করে ধরা খেয়েছে। হ্যারি হীরার অপরাধ তারা ভাইকে কোন আক্কেলে একা ছাড়ল। সবশেষে হ্যাভেন বেশ বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা মিটিয়ে উপরে চলে যায়। হ্যারি হীরাও বড় মা বড় বাবার চোখের সামনে থেকে সরে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। দুদিনের ব্যস্ততা কাটিয়ে রাত 8টার দিকে আহির বাড়িতে যায় হ্যাভেন। যা পরিস্থিতি, দিনের আলোতে যাওয়া সম্ভব নয়। সেদিন তার যাওয়ার খবর চেয়ারম্যান মেম্বারসহ এলাকার মাতবরগণরা শুনে ফোনের পর ফোন করে জ্বালিয়ে মেরেছে। ছাত্রদলের নেতারাও বেশ উৎসুক হয়ে আছে। একের পর এক দরখাস্ত দিচ্ছে। এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছে, সেখানে যেন অবশ্যই সে যায়, কিন্তু সময়ের অভাবে আপাতত সম্ভব নয়। সেই সাথে আহিকে নিয়েও সে বেশ দুশ্চিন্তায় ভুগছে। তাই রাত ছাড়া আর কোনো অপশন তার কাছে নেই। গেট খোলা থাকায় সোজা বাড়িতে ঢুকে যায় হ্যাভেন।
আহির বিছানার একপাশে বসে ফোন ঘাটাঘাটি করছে, অনা চেয়ার টেবিলে বসে পড়ছে। গতকালই আজম খান আহির জন্য নতুন মোবাইল ফোন কিনে এনেছে। সে ফোনে সব কিছু সেটিং করছিল আহি। হ্যাভেন সাজের সাথে কুশলাদি বিনিময় করে এক ব্যাগ ভর্তি বাজার, আরেক ব্যাগ ভর্তি ফল সাজের দিকে এগিয়ে দিয়ে সোজা আহির রুমে ঢুকে গেল। অনা বেশ জোরে শব্দ করে পড়ছিল। হ্যাভেনকে দেখা মাত্রই তার পড়ার গতি কমে গেল। একসময় একদম চুপ হয়ে বলে উঠল, আপু, দুলাভাই। আহি চমকে দরজার দিকে তাকিয়ে দেখে বেশ ক্লান্ত শরীরে এসে দরজার সম্মুখে দাঁড়িয়েছে হ্যাভেন। কেমন যেন মায়া হলো তার। ইচ্ছে করলো ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে সামনে ধরতে। গত 2 বছর তো তাই করেছে, শুরুটা বাধ্য হয়ে শেষটা দায়িত্বে থেকে মায়ায় পড়ে। পরক্ষণে নিজের ভিতর জ্বলতে থাকা আগুনটা যেন ফুঁসে উঠল। চেঁচিয়ে বলে উঠল, আবার এসেছেন আপনি? কেন এসেছেন? বারবার কেন আসছেন আপনি আমার কাছে? চলে যান বলছি, চলে যান। বলতে বলতে বিছানা ছেড়ে উঠে হ্যাভেনের মুখোমুখি হয়ে দাঁড়ালো আহি। হ্যাভেন মৃদু হেসে এক কদম এগিয়ে আহির দুগারে আলতো ছুঁয়ে কপালে গভীর এক চুমু খেল। মোহময় দৃষ্টিতে তাকিয়ে মোহনীয় কণ্ঠে বলে উঠল, গত 2 দিন যতবার বাড়ির সদর দরজা পা রেখেছি ততবার এই চুম্বনকেই স্মরণ করেছি প্রিয়। গত 2 দিন যাবৎ অভুক্ত আমি। শুধু খাবারে নয়, তোমার যত্নের, তোমার ভালোবাসার ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে আছি আমি। তুমিময় পিপাসা পেয়েছি খুব। এই ক্ষুধার্ত তৃষ্ণার্ত অসহায় মানবের ক্ষুধা তৃষ্ণা তুমিবিহীন কেউ মেটাতে পারবে না প্রিয়। ক্রমশ অস্থিরতারা চেপে ধরল আহিকে। প্রিয় ডাকটা শুনে হৃদস্পন্দন ঝড়ের গতিতে বেড়ে গেল তার। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো হ্যাভেনের মুখপানে। বুকের ভিতরটা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে কোনোভাবে আটকাতে পারছে না সে। তবুও জোরপূর্বক নিজেকে সংযত রাখলেও অশ্রুসিক্ত নয়নেই বোনের দিকে একবার তাকালো। অনা আহির দৃষ্টি বুঝতে পেরে রুম ছেড়ে বেরিয়ে গেল। আহি এবার হ্যাভেনের 2 হাত বেশ শক্ত করে চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। হ্যাভেন অবাক হয়ে শুধু চেয়ে রইল আহির দিকে। আহি তার সম্মুখে এসে দাঁড়িয়ে গা থেকে ওড়না খুলে মেঝেতে ফেলে দিল। আর একটু এগিয়ে গিয়ে হ্যাভেনের একদম কাছে দাঁড়িয়ে হ্যাভেনের মায়া ভরা পবিত্র সে দৃষ্টিতে নিজের ক্রোধান্বিত দৃষ্টি মিলন করে বলল, নিন, ক্ষুধা মিটান, নিন, তৃষ্ণা মিটান। এটুকুই তো আপনার কাছে সব। এটুকুর জন্যই তো ছুটে এসেছেন। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার মতো বড়লোকের ছেলে তো চাইলেই শত শত মেয়েকে বিছানায় আনতে পারে, তবুও এই আহিকেই কেন বিছানায় প্রয়োজন পড়ছে সত্যি বুঝতে পারছি না। আমার শরীরটাই আপনার প্রয়োজন, তাই তো? তাহলে শরীরটুকু পেয়েই বিদায় হন। আহির কথা শেষ হতেই হ্যাভেন আচমকে আহিকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। মেঝেতে পড়ে থাকা ওড়নাটা বেশ ক্ষিপ্ত হয়ে তুলে আহির দিকে ছুঁড়ে ফেলল। হিংস্র হয়ে আশেপাশে নজর বুলিয়ে পাশে থাকা চেয়ারটায় সজোরে এক লাথি মেরে বেরিয়ে গেল রুম থেকে। শ্বশুর বাড়ি থেকে মেয়ে চলে আসার পর দুবার মেয়ে জামাই বাড়িতে এলো, অথচ একবারও আপ্যায়ন করার সুযোগ হয়ে উঠল না। হ্যাভেনকে আসতে দেখিয়ে আজম খান বাজার থেকে পাকা আম, দুধ নিয়ে জলদি জলদি বাড়ি ফিরছিলেন। সাজিও ফ্রিজ থেকে গরুর মাংস বের করে মশলা মাখছিল। যদিও অনার কাছে শুনেছে ভেতরে মেয়ের সাথে জামাইয়ের ঝগড়া চলছে, তবুও ভেবেছিল আজ জামাই থেকে যাবে, থেকে না গেলে অন্তত খেয়ে যাবে। কিন্তু যখন দেখল হ্যাভেন আহির রুম থেকে বিক্ষিপ্ত চেহারা বেরোচ্ছে, চোখে মুখে পরিস্ফুট হচ্ছে ক্রোধ, তখন আর এগিয়ে গিয়ে জামাইকে বাধা দেওয়ার সাহস হলো না তার। হ্যাভেন বেরিয়ে যেতেই অনা দৌড়ে আহির রুমে গিয়ে দেখল বেচারি বিছানার একপাশে বসে আছে। হাঁটুতে থুতনি গুজে অশ্রুসিক্ত স্থির দৃষ্টিতে চেয়ে আছে মেঝেতে। অনা গুটি গুটি পায়ে আহির পাশে বসিয়ে কাঁধে হাত রেখে প্রশ্ন করল, আপু, দুলাভাই কি তোমাকে বকা দিছে? প্রশ্নটি করা মাত্রই ফুঁসে উঠল আহি। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বোনকে ঝাড়তে শুরু করলো। দুলাভাই মানে? কিসের দুলাভাই? কে দুলাভাই? এত দুলাভাই দুলাভাই করস কেন? যা, বেরিয়ে যা রুম থেকে, বেরো বলছি। চোখের সামনে থেকে যা, ভাল লাগছে না আমার, সর। আপুর জামাইকে দুলাভাই করবো না তো কি, জান পাখি প্রাণ পাখি করবো? তুমি যদি পারমিশন দাও তাহলে আমার কিন্তু আপত্তি নেই। এমপির সাথে সম্পর্কটা এবার আরও মাখামাখি করে ফেলবো বলেই ঠোঁটে দুষ্ট হাসি ফুটিয়ে চোখ মারল অনা। ছোট বোনের কাণ্ডে হকচকিয়ে গেল আহি। পরক্ষণেই চোখ কটমট করে তাকালো। বোন যে বড় হচ্ছে, সেই সাথে বড্ড পেকেও যাচ্ছে তা আর বুঝতে বাকি নেই। সেদিনের ফিটার খাওয়া পিচ্ছিটা নাকি আজ তার সাথে রসিকতা করে। রাগে ফোঁসফোঁস করতে শুরু করলো সে। অনা বোনের রাগের মাত্রা বিবেচনা করে আর বেশি ঘাটল না, মিটিমিটি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই আঁচলে হাত মুছতে মুছতে রুমে প্রবেশ করলো সাজি। মেয়েটাকে অমন বিষণ্ণ মুখে বসে থাকতে দেখে বুকটা তার হু হু করে উঠল।
পরীর মতো রূপবতী মেয়ে তার, অথচ জীবনটা কেমন অন্ধকারাচ্ছন্ন। ওভাবে বিয়ে, তারপর ঘটে যাওয়া একের পর এক ঘটনা কি কম ছিল? এত যন্ত্রণার মাঝে উপরওয়ালা একটা সন্তান দান করেও আবার ফিরিয়ে কেন নিল? এটুকু বয়সে তার মেয়েটাকে কেন এত সহ্য করতে হচ্ছে? বাচ্চা যদি পেটে এলোই আবার চলে গেল কেন? বাচ্চাটা থাকলে খুব কি অসুবিধা হয়ে যেত? উপরওয়ালা লীলাখেলা বোঝা বড় দায়। গভীর এক দীর্ঘশ্বাস ছাড়ল সাজি। এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসে কাঁধে হাত রাখতে আহির ঝাঁপিয়ে পড়ল তার বুকে। বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে শুরু করলো অনবরত। সাজিও চোখের পানি ধরে রাখতে পারল না, শুধু ভাঙা আওয়াজে প্রশ্ন করল, এখন কি করবি মা? জামাই তো পিছু ছাড়ছে না, আরেকটা সুযোগ কি দিবি? তুই ছেড়ে আসায় জামাই মনে হয় সত্যি অনুতপ্ত। আহি ফোপাতে ফোপাতে বলল, ওই মানুষটা আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে আম্মু। তবুও আমি তার সঙ্গে সংসার করেছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যখন আমার ওনাকে খুব প্রয়োজন ছিল, যখন আমার পাশে একমাত্র ওনাকে প্রয়োজন ছিল, তখন উনি আমার ছেড়ে দিয়েছে আম্মু। আমার নিজের সন্তানের হত্যাকারী বানিয়ে দিয়েছে, বিচ্ছেদ ঘোষণা করেছে। আমি পারবো না ওই মানুষটাকে মন থেকে ক্ষমা করতে, পারবো না আমি। একটা মানুষের প্রতি এতটা তিক্ততা নিয়ে সংসার করা যায় না আম্মু। আমি মুক্তি চাই, ওই মানুষটার থেকে মুক্তি চাই আমি। কিছু একটা করো, আমাকে ওনার হাত থেকে বাঁচাও। আমি ফিরতে চাই না ওনার কাছে, একটুও ফিরতে চাই না, কখনই চাই না ওই কালো অধ্যায়কে আর গ্রহণ করতে। বেশ মা, তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। শুধু ভয় একটাই, জামাই যা মানুষ, আমরা তার সাথে লড়াই করতে পারবো তো? প্রত্যুত্তরে নীরব রইল আহি। কেন জানি তার মন বলছে হ্যাবেন তাকে জোর জবরদস্তি করে আর নিজের জীবনে ফেরাতে চাইবে না। কেন জানি মনে হচ্ছে তার জীবন থেকে অভিশপ্ত সে কালো অধ্যায় সরে যাচ্ছে ধীরে ধীরে। তবে কি জীবনটা এবার আলোকিত হয়ে উঠবে তার? আহির বাড়ি থেকে বেরিয়ে শুধু গাড়ি দেখতে পায় হ্যাবেন। তার সাথে যে দুজন দেহরক্ষী এবং ড্রাইভার এসেছিল তাদের দেখতে পেল না। অবশ্যই সে বলেছিল আশেপাশের দোকান থেকে চা পানি খেয়ে আসতে। খুব বেশি সময় হয়নি সে বাড়ির ভিতরে গিয়েছিল। তার মানে ওরা হয়তো কাছেই কোথাও চাটা খেতে গিয়েছে তিনজন। তাই গাড়িতে না বসে মাথা ঠান্ডার সাথে মন ফ্রেশ করতে এদিক সেদিক হাঁটতে লাগলো। আহির বাড়ির সামনে কাঁচা রাস্তা। এক হাত পকেটে গুজে আরেক হাতে ফোনে চাপতে চাপতে ডান দিকে এগোতে থাকলো হ্যাবেন। মুখে মাস্ক পরায় রাতের আধারে লোকজন তেমন খেয়াল করলো না, তাই নিশ্চিন্ত মনেই সে হাঁটছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যারির কল পেল। রিসিভ করতে আহিকে সরি বলার পরও কি রিয়েক্ট করেছে জানালো হ্যারিকে। হ্যারি সান্ত্বনা দিল, তাকে বোঝালো অনেক গভীর অভিমান ভাঙতে একটু সময় লাগবে। তুমি শুধু মাথা ঠান্ডা রেখে ভাবিমাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো। কি নিয়ন্ত্রণে আনবো বল? আমি বোঝালাম আমি তাকে মিস করছি। তার প্রতি করা অন্যায়গুলো ধুকে ধুকে মারছে আমায়। তাকে আমার প্রয়োজন, তার সঙ্গের প্রয়োজন, আমার পাশে তাকে প্রয়োজন। তার প্রতি গভীর সূক্ষ্ম এক টান অনুভব করছি আমি প্রতিনিয়ত, অথচ সে পুরো বিষয়টাকে বিদঘুটে বানিয়ে চরম অপদস্থ করে দিল আমাকে। ভাবতে পারছিস সেদিনের শান্তশিষ্ট ঘরণী আমার কেমন পাষাণ রূপ ধারণ করেছে? হো হো করে হেসে উঠল হ্যারি। বলল, চিন্তা করো না ব্রাদার, একটু পর গিয়ে একমাত্র শ্বশুর শাশুড়ি এবং একমাত্র শালিকাকে পটাও। তোমার একমাত্র বউ আমাদের একমাত্র ভাবিমা না হয় ধীরে ধীরেই পটুক। দু ভাই প্রায় 10 মিনিট যাবৎ ফোনালাপে ব্যস্ত। কথা বলতে বলতে কখন যে কাঁচা রাস্তায় প্রায় শেষ মাথায় চলে এসেছে খেয়ালই নেই। তবে সামনে ইট গাঁথা পুল পেলে বসার জন্য দারুণ একটি প্লেস যাকে বলে। এদিকটায় বাড়িঘর তেমন দেখা যাচ্ছে না, বেশ অদূরে দু একটা ঘর। রাস্তার দুধারে সারি সারি গাছপালা, তারপরে চড়া পুলের পশ্চিম পাশেও বিশাল চড়া পূর্ব দিকে রাস্তা। সে রাস্তা ধরে ফিরে যাওয়া যাবে আহির বাড়ি। চারিদিকে মৃদু বাতাসে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল হ্যাবেনের। গ্রামের প্রাকৃতিক এই দৃশ্য তার কাছে নতুন নয়, বরং বেশ পুরানো। নানা বাড়ির প্রাকৃতিক দৃশ্যগুলোর কথা স্মরণ হলো তার। সে পরিবেশগুলো যে আরও বেশি মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর, ভাবতেই সারা অঙ্গে শীতল শিহরণ বয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল তার খরগোশের বাচ্চার ন্যায় সুন্দরী বধূর মুখশ্রীটা। আলতো হেসে আশেপাশে নজর বুলিয়ে হ্যারিকে বলল, শোন হ্যারি, আহির বাড়ির সামনের যে কাঁচা রাস্তাটা আছে না, ভাবছি এটা এবার পাকা করার ব্যবস্থা করব। বাহ, বেশ ভালো আইডিয়া তো ব্রাদার, এতে তোমার বেশ সুনামও ছড়াবে। হাসল হ্যাবেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে চড়া খেতে রোদুরে চেয়ে কী যেন দেখার চেষ্টা করলো। কোনো এক জন্তু জানোয়ার হবে হয়তো। বেশ রাত হয়ে গেছে, ফিরে যাবে বলে হ্যারির সাথে কথা শেষ করে ফোনের ফ্ল্যাশ অন করে পিছনে ঘুরবে, তার পূর্বেই ধারালো অস্ত্রের আঘাত পেল হাতে।
ঘটনা ঠিক কী ঘটতে চলেছে বুঝতে বিন্দু পরিমাণ সময় নিল না হ্যাভেন। ভাগ্যিস কথার বলার ছলে বারবার মাথার পিছন সাইড হাত বোলাচ্ছিল, আবার নামিয়ে নিচ্ছিল। শেষবার এমন করতে যেতেই অস্ত্রের আঘাত পেল ঠিক হাতেই, অর্থাৎ কেউ তার মাথায় আঘাত করতে চেয়েছিল। হয়তো শরীর থেকে মাথাটা একেবারেই বিভক্ত করার প্ল্যান ছিল। হাতে ফিনকি দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। হ্যাভেন আঘাত পাওয়া মাত্রই শত্রুপক্ষের কারো আগমন বুঝতে পেরে তাদের দিকে না ফিরেই পিছনে অবস্থান করা ব্যক্তিটির পা বরাবর নিজের পা দিয়ে আঘাত করতে হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল লোকটা। হাত ছিটকে ধারালো অস্ত্রটাও মাটিতে লুটিয়ে পড়ল। হ্যাভেন ফোনের ফ্ল্যাশ লোকটার দিকে না ধরে ছুরির দিকে ধরেই তড়িৎ গতিতে ছুরিটা নিজ হাতে তুলে নিয়ে ফোনটা নিচে ফেলে চিৎকার করে বলে উঠল, আজ তুই জান নিয়ে ঘরে ফিরবি না। বলেই লোকটার বুক বরাবর আঘাত করতে নিতেই লোকটা হ্যাভেনের পা বরাবর গায়ের সমস্ত জোর খাটিয়ে ঘুষি দিল। ফলস্বরূপ হ্যাভেন লক্ষ্যভ্রষ্ট হয়ে খানিকটা সরে যায়, তবুও হাত থেকে ছুরি ফেলে না। বাঁচার তাগিদে লোকটা আর একটু সময় ব্যয় করে না, লাফ দিয়ে উঠেই দৌড় লাগায়। হ্যাভেন হাতে ব্যথায় এবং প্রচুর রক্তপাত হওয়াতে লোকটার পিছু নিয়ে বেশি দূরে আগাতে পারল না। কয়েক সেকেন্ডের ব্যবধানেই দুটো বাইক এসে লোকটাকে একটি বাইকে তুলে নিয়ে চলে গেল। অর্থাৎ এই লোকগুলো এই এলাকার নয়, বরং এরা আগে থেকে হ্যাভেনের পিছু নিয়েছিল। ঝোপ বুঝে একদম কোপ ফেলেছে। অনেক বড়সড় খেলোয়াড় বুঝতেই তাচ্ছিল্য সহকারে হাসল হ্যাভেন। এত বড় বিপদের সম্মুখীন হয়েও বিন্দু পরিমাণ আফসোস নেই তার। সে এক হাতে ছুরি নিয়ে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত হাতটা বহু কষ্টে মুঠো করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এরূপে তাকে গ্রামের কোনো লোকজন দেখতে পেলে সন্ত্রাসী ভেবে ভয় আড়ষ্ট হয়ে যাবে হয়তো, কিন্তু উপায় নেই। একা অস্ত্রবিহীন তার পক্ষে এখানে আর এক মুহূর্ত কাটানোও সম্ভব নয়। গাড়ির কাছে আসা মাত্রই দেহরক্ষী শফিক, জামাল এবং ড্রাইভার তমালের দেখা পেল হ্যাভেন। তিনজনে এগিয়ে এসে আতকে ওঠা গলায় প্রশ্ন করল, স্যার আপনি কোথায় গিয়েছিলেন? আপনার হাতে কি হয়েছে স্যার? রক্তলাল চোখে গম্ভীর মুখভঙ্গিতে গাড়িতে উঠে বসল হ্যাভেন। শফিক গিয়ে হ্যাভেনের পাশে এবং জামাল ড্রাইভারের পাশে বসল। শফিক দ্রুত ওয়াটার বোতল বের করে হ্যাভেনকে আঘাতপ্রাপ্ত হাতটি ধুয়ে নিতে বলল। হ্যাভেন বিনা বাক্যে বোতল নিয়ে গাড়ির কাছ নামিয়ে হাত ধুয়ে ফেলল। হাতের পিঠে সাদা অংশ বেরিয়ে গেছে। ধোয়ার পর আবারও রক্ত ঝরতে দেখে শফিক নিজের পকেট থেকে রুমাল বের করে হ্যাভেনের বাম হাত বেঁধে ফেলল। হ্যাভেন গম্ভীর ভঙ্গিতেই চোখ বুজে মাথা এলিয়ে দিল সিটে। শফিক, জামাল দুজনে ভয়ার্ত চোখ মুখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে, অথচ হ্যাভেনের বুকে বয়ে চলেছে তীব্র ঝড়। শত্রুপক্ষীদের নিয়ে মাথা ঘামানোর সময় অনেক রয়েছে। এই মুহূর্তে তার মন মস্তিষ্ক জুড়ে শুধু আহিকে নিয়েই কৌতূহল জাগছে। আজ যদি সে নিজেকে রক্ষা করে না ফিরত, আহি কি তার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে ক্ষমা করে দিত? আজ তার কিছু একটা হয়ে গেলে আহির আখিদয়ে কি দেখা মিলত বাঁধভাঙা অশ্রুকণাদের, নাকি সে নতুনভাবে নিজেকে সাজাতো, আবারও স্বপ্ন বুনত কোনো এক স্বপ্নপুরুষের? হাতের ব্যথা একটুও খেয়াল নেই তার, তবে বুকের ভিতরে যে চিনচিনে এক ব্যথা তৈরি হয়েছে, সম্পূর্ণ মনোনিবেশ এখন সেখানটায়। এমন কঠিন বিপদের সম্মুখীন হয়েও তার মনে শুধু কয়েকটি প্রশ্নই জাগ্রত হয়েছে। তার মৃত্যুর খবরে কতখানি পূর্বে আহি? এই পৃথিবীর বুক থেকে সে যদি বিলীন হয়ে যায়, সাবা ম্যামের মতন সেও কি আত্মত্যাগ করতে পারবে, নাকি সেদিনের বর্ণনাকৃত স্বপ্নপুরুষ রূপকথা রাজকুমারের জন্য অপেক্ষা করবে, যে কিনা পক্ষী রাজের পিঠে চড়িয়ে তাকে নিয়ে যাবে নিজ রাজ্যে? নিঃশ্বাস আটকে এলো হ্যাভেনের। বুকের ভিতরটা কেমন এক অস্থিরতা, একই অনুভূতি, একই দহন, একই অস্থিরতা ক্রমশ আক্রমণ করছে তাকে। বাইরের শত্রুপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারলেও ভিতরের এই অনুভূতি, অস্থিরতা দহন নামক শত্রুপক্ষদের থেকে নিজেকে কি করে রক্ষা করবে? এদের থেকে রক্ষা পেতে হলে তো আহি নামক মহিষী নারীটির ভীষণ প্রয়োজন তার। সেদিন আহির বলা প্রতিটি বাক্যই হ্যাভেনের মস্তিষ্কে আবারও বাড়ি খেতে লাগলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো কেমন। বারবার নিজের মনেই নিজে প্রশ্ন করতে থাকলো, তার স্বপ্নপুরুষ, তার রূপকথা রাজকুমার কি সে হতে পারবে না? সে কি পারবে না তার সমস্ত ভুল শুধরে নতুনভাবে নতুন করে শুরু করতে, ভালোবাসা রাঙিয়ে দিতে তার সুন্দরীকে? পথভ্রষ্ট পথিক যেমন সঠিক পথ ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক তেমনি মরিয়া হয়ে উঠেছে হ্যাভেন। সে কি ফিরে যেতে পারবে সঠিক পথে? আহি কি একটি সুযোগ দিয়ে হাতটা বাড়িয়ে দেবে তার দিকে? এই বিশ্বে যতবার পুরুষ বিপদে গিয়েছে, ততবারই কোনো না কোনো এক নারী তাকে সুপথে ফিরিয়ে এনেছে। নারী পুরুষের সংঘাত যেমন সৃষ্টি করেছে ধ্বংসলীলা, নারী পুরুষের সমঝোতায় তেমনি গড়ে উঠেছে সুন্দর, সুগঠিত, পরিপূর্ণ একটি জীবন।
সারা রাত তালুকদার বাড়ির কেউ দু চোখের পাতা এক করতে পারেনি। হ্যাভেনের চাচা হামিদ তালুকদারও মাঝরাতে নিজ ফ্ল্যাট থেকে বাড়িতে ছুটে এসেছেন। পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটায় না মানুষটা। স্ত্রীর মৃত্যুর পর বিজনেস আর সিগারেট ভিন অন্য কিছুতে মন দিতে পারেনি। ছেলে দুটোকে নিয়েও তেমন মাথা ঘামায় না। মাথার উপর বড় ভাই মায়ের মতন ভাবির ছায়া থাকতে ছেলে দুটোকে নিয়ে তার কোনো চিন্তা নেই। হুমায়ুন তালুকদারও ছোট ভাইয়ের প্রতি ভরসার কমতে রাখেনি। বাবার দেওয়া শেষ সম্বল পারিবারিক বিজনেসের পুরো দায়িত্বটাই ছোট ভাইকে দিয়েছেন। রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে তার যত ব্যস্ততা, বিজনেসটা না হয় ছোট ভাই সামলাক। হ্যারির পড়াশোনা শেষ বিধায় সেও বিজনেসে যোগ দিয়েছে। তবে হ্যাভেন বা হীরার এসবে বিন্দু ইন্টারেস্টও নেই। তবুও হ্যাভেন বিজনেসের খোঁজ নেয়, কিন্তু হীরা এসবের ধারে কাছেও যায় না। আজ মাঝরাতে হামিদ যখন প্রিয় ভাতিজার আহত হওয়ার খবর শুনল, 1 মিনিটও দেরি করেনি ফ্ল্যাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে। ছুটে এসেছেন বাড়িতে পুলিশের আনাগোনা। হুমায়ুন তালুকদার হ্যাভেনের রুম থেকে সকলকে বের করে দিয়ে বেশ বকাঝকা করলেন। এও বললেন সে ভুল করেছে। এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব দেওয়া তাকে ঠিক হয়নি। রাজনীতি জিনিসটা সবার দ্বারা হয় না। যদি হতোই দুবার এভাবে অ্যাটাক হতো না সে। দোষ সে শত্রুপক্ষকে দেবে না, দোষ সে দেবে ছেলেকেই। চারদিকে বিড়ালের অভাব নেই। ফাঁকা মাঠে মাছ পিস পিস করে কেটে রাখলে তারা তো ধেয়ে আসবেই। বাবাকে কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারল না হ্যাভেন। তবে এত উত্তেজিত হওয়াতে বাবার ব্লাড প্রেশার বেড়ে না যায়। হুমায়ুন তালুকদার বসা ছেড়ে উঠলেন এবং আদেশ করলেন তার সঙ্গে নিচে যেতে। পুলিশ কর্তৃপক্ষ এসেছেন, যা যা ঘটেছে সব জানাতে হবে তাকে। লোকটা মাস্ক পরা থাকলেও আকৃতি বর্ণনা তো করাই যাবে। রাত প্রায় 3টা ছুঁয়েছি। হ্যাভেনের থেকে আহির নতুন নাম্বারটা কালেক্ট করে রুবিনা তালুকদারকে দিল হ্যারি। আহির বাবার থেকে আহির নতুন নাম্বারটা কালেক্ট করেছিল হ্যাভেন। রুবিনা তালুকদার নিজ রুমে গিয়ে আহির নাম্বারে ডায়াল করলেন। তৃতীয়বারে রিসিভ হলো ফোনটি। আহি সালাম দিতেই রুবিনা তালুকদার সালাম ফিরিয়ে বললেন, অনাগত সন্তান হারিয়ে তুমি আজ দিশেহারা মা। আর আমি 10 মাস গর্ভে ধারণ করেছি ওকে। বছরের পর বছর এই বুকে আগলে মানুষ করেছি। 28টি বছর আমার কলিজাটাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। আমার একমাত্র সম্পদ আমার হ্যাভেন, তার কিছু হয়ে গেলে আমার পুরো সংসারটাই যে ভেঙে যাবে মা। আমার পুরো জীবনটাই তছনছ হয়ে যাবে। আমি বা তোমার শ্বশুর মশাই কেউ বাঁচব না। আমি আমার বুকের ধনকে হারাতে চাই না। আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার সন্তানকে। শোয়া থেকে দরফরে উঠে বসল আহি। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, কিছু বুঝতে পারছে না সে। মাঝরাতে শাশুড়ি মা এসব কী প্রলাপ করছেন? তার ছেলের করা অন্যায়গুলো কি সে ভুলে গেল? তার ছেলে তার কলিজা, আর তার মায়ের কলিজা কি সে নাকি তার অনাগত সন্তান? এই পৃথিবীতে আসলে সেই সন্তান তার কলিজা হতো না? দুনিয়ার মানুষগুলো এত স্বার্থপর কেন? চাপা এক শ্বাস ছেড়ে আহি বলল, আপনি বিচলিত হবেন না মা। আপনার ছেলের কিছু হবে না ইনশাল্লাহ। দ্রুত সে সুস্থ জীবনে ফিরে আসবে। কি করে ফিরে আসবে? আমার ছেলেটা যে শত্রুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ঘরে ফিরেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলে ডুকরে কেঁদে উঠল রুবিনা তালুকদার। আহি আতকে উঠল, কাপা সুরে জিজ্ঞেস করলো, কি বলছেন মা? উনি এখন কোথায়? কেমন আছেন উনি? রুবিনা তালুকদারের সাথে কথা শেষ করে হাওমাও করে কেঁদে উঠল আহি। আজ যদি তাকে ফিরিয়ে নিয়ে যেতে না আসতো, বা সে তাকে ওভাবে অপমান করে ছোট করে বের করে না দিত, এমন বিপদের সম্মুখীন কখনোই হতো না হ্যাভেন। কেন সে এইটুকু মাথায় রাখল না? মানুষটার চারদিকে সবসময় বিপদ ঘুরপাক খেতেই থাকে। একদিকে তীব্র ঘৃণা, অপরদিকে তীব্র ভালোবাসা, মায়া টান। কোন দিকে যাবে সে? কোন দিকে মন নেবে তার জীবন? তার ভিতরে ধাও ধাও করে জ্বলে ওঠা আগুনটা কি নেভাবে? তার সব ঘৃণাকে ভালোবাসায় পরিণত করতে কেই বা পারবে ওই মানুষটা ছাড়া? দু হাতে নিজের চুল খামচে ধরে অঝরে কাঁদতে শুরু করলো আহি। তার এই জীবনে কান্না ছাড়া আর কিছুই নেই বোধহয়। দুঃখ, কষ্ট, যন্ত্রণাবিহীন জীবন এখন তার কাছে স্বপ্ন সমতুল্য। হাতে 3টা সেলাই পড়েছে হ্যাভেনের। প্রয়োজনীয় সকল মেডিসিন দেওয়া হয়েছে তাকে। সেই সাথে সাইকোপ্যাথি সমস্যা দূরীকরণের মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ সারা রাত নির্ঘুম কেটেছে আহির। ভোরের দিকে হ্যারিকে কল করে হ্যাভেনের খবর নিয়ে কিছুটা স্বস্তি পেল সে। বিছানার পাশে বসে ছোট বোনকে নামাজের জন্য ডেকে তুলে বিক্ষিপ্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। দুশ্চিন্তায় একটুও ঘুমাতে পারল না। তবে মনে মনে সিদ্ধান্ত নিল, এবার এমন কিছু একটা করবে যাতে হ্যাভেনের দ্বিতীয় দফায় করা এই পাগলামিগুলো বন্ধ হয় এবং রোজ রোজ হন্য হয়ে তাকে ফিরিয়ে নিতে এসে এমন বিপদের সম্মুখীন না হয়। সকাল 10টার দিকে এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় হ্যাভেনের।
গত 4 দিনেই এমন ঘটনার সম্মুখীন হয়েছে সে। যখন তার দু চোখ জুড়ে ঘুম নেমে আসে তখন দিন দুনিয়ায় হুঁশ থাকে না, অথচ যখন ঘুম ভাঙে তখন মাথায় বুকে যন্ত্রণারা কিলবিল করে। সদ্যজাত শিশুর কান্নারা যেন তার ঘুম ছোটানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। বুকের ভিতর অসহনীয় ব্যথা অনুভূত হয়, আর এই ব্যথা সৃষ্টি করতে বাধ্য করে আহির বিধ্বস্ত মুখশ্রী। একদিকে নবজাতকের গলা ফাটানো চিৎকার, অপরদিকে আহির সেদিনে কাঠিন্য রূপের তীরের ন্যায় বলি, যা তার বুকের মধ্যেখানে গভীর এক ক্ষতর সৃষ্টি করেছে। অসহ্য এ দহন থেকে মুক্তি কি মিলবে না তার? পাপিষ্ঠদের প্রতি কোনো করুণা কি জন্মায় না রক্তে মাংসে গড়া ওই মানুষগুলোর মনে? আজ 4 দিন আহি এই ঘর, এই সংসার ত্যাগ করেছে, অথচ বুকের ভিতরে চিনচেনে ব্যথাগুলো এমন একটা ভাব করছে, না জানি কতকাল তার বুক মরুভূমিতে পরিণত করে রেখেছে। বাড়িটা করে গেছে নিস্তব্ধ রাতের শ্মশানঘাট। বিছানায় আধশোয়া হয়ে বসে গভীর এক শ্বাস ত্যাগ করল হ্যাভেন। বালিশের পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে বেশ কিছু সময় থ মেরে বসে রইল। গত 2 বছরে ঘটে যাওয়া নিত্যদিনের ঘটনা স্মরণ হতেই নিঃশ্বাস আটকে এলো। সময় থাকতে কেন সে বুঝতে পারল না সবটা? তাহলে আজ পরিস্থিতি এভাবে হাতের বাইরে চলে যেত না। আফসোসে ঘেরা আরও একটি গভীর শ্বাস ছেড়ে ফোন চাপতে লাগলো। আহির ফেসবুক আইডিয়া ওপেন করে দিয়েছিল, যার ফলে পাসওয়ার্ড সম্পর্কে অবগত সে। কি একটা ভেবে আহির আইডিটি লগ ইন করলো। বিষণ্ণ ভরা মুখটা নিমিষে উজ্জ্বলতা ভরে গেল তার। 1 ঘন্টা আগে আহি তার বান্ধবী মিনার সঙ্গে চ্যাটিং করেছে। তাদের কথোপকথনগুলোর কিছু অংশ দেখতে হৃদস্পন্দন বেড়ে গেল হ্যাভেনের। আহি যখন প্রচণ্ড অস্থিরতায় ভুগে বান্ধবীর সঙ্গে খারাপ লাগা শেয়ার করে, হ্যাভেনের বিপদের সম্মুখীন হওয়ার কথা জানায় এবং এও বলে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। তখন মিনা বলে, দোস্ত, তুই কি ওনাকে ভালোবাসিস? যদি ভালো না বাসিস ওনার বিপদে এত উতলা হচ্ছিস কেন? কান্নাকাটি বা করছিস কেন? আহির উত্তরটি ছিল এমন, দেখ, আমি তো রক্তে মাংসে গড়া মানুষ। মানলাম উনি আমার সাথে অন্যায় করেছে, আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই বলে মানুষটা মরে যাক সেটা তো চাইতে পারি না। এতগুলো দিন একসঙ্গে ছিলাম, একই ছাদের নিচে একই বিছানায় একে অপরের সঙ্গে রাত কাটিয়েছি। অস্বীকার করার জো নেই, ওনার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাক্ষী ছিলাম আমি। আমার প্রতিটি উত্তপ্ত শ্বাসের কারণ ছিল ওই মানুষটি। ভালো না বাসি একটা মায়া তো আছেই, তাই না? হয়তো কিছু তিক্ত অনুভূতির শিকার হয়ে সারা জীবন একসাথে কাটাতে চাচ্ছি না, তাই বলে তার এত বড় ক্ষতিও চাইছি না। মানুষটা উচিত শিক্ষা পাক এটা চাই, তাই বলে প্রাণ হারা কেউ তার প্রাণ নিয়ে নিক এটা কখনোই চায় না রে দোস্ত। মৃদু হাসল হ্যাভেন। বুকের ভিতরটায় আচমকাই কেমন হালকা হালকা অনুভব করছে সে। অপ্রত্যাশিত সুখ পেয়ে বুকে মৃদু কম্পন ধরেছে। শরীরের শিরা উপশিরাগুলো কেমন টকবক করছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে বউটাকে শক্ত করে বুকের ভিতর জড়িয়ে নিতে। ইচ্ছে করছে তার চোখের সমস্ত অশ্রুকণাগুলো নিজ ওষ্ঠে শুষে নিতে। ইচ্ছে করছে তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে, ভালোবাসায় ঘেরা আকিদায় আর অশ্রু ঝরতে দেব না প্রিয়। এই দৃষ্টিতে দুঃখের সমুদ্র আর নয়, বরং ভালোবাসার সমুদ্র দেখতে চাই। এই তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর নয় বিষাদীয় যন্ত্রণা। এবার সুখময় ভালোবাসার সমুদ্রে আশ্রে পড়তে চাই তোমায় নিয়ে। অনেক হয়েছে এই অশ্রু বর্ষণ, এবার না হয় ভালোবাসার বর্ষণে ভিজিয়ে দিই তোমায় পুরোটাই। অনেক কাঁদিয়েছি তোমায়, এবার না হয় তোমার ঠোঁটের এক চিলতে হাসির দায়িত্বটাই আমি নেই। এর মধ্যে কেটে গেছে আরও 4 দিন। আহির সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগ পায়নি হ্যাভেন। একদিকে শত্রুদের চিহ্নিত করতে চলছে পুলিশের তদন্ত, অন্যদিকে করোনা পরিস্থিতিতে এসেছে নানা রকমের চাপ। দ্রুতই গরিব দুঃখীদের খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুপুরে খাবার টেবিলে এই নিয়ে টুকটাক কথা হচ্ছিল বাবা ছেলের মাঝে। হ্যাভেনের গলা দিয়ে খাবার নামছিল না। মুখ বন্ধ রেখে জোরপূর্বক খাবার চিবুচ্ছে আর গিলছে। বাম পাশটায় মাঝে মাঝে আরও চোখে তাকাচ্ছে। আহি চলে যাওয়ার পর থেকে খাবার টেবিলে বসে অসংখ্যবার এ পাশটায় চোখ বোলায় হ্যাভেন। খাওয়া শেষে বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। একটা মানুষের শূন্যতা এতখানি পোড়াতে পারে জানা ছিল না তার। আজ বুঝি মানুষটাকে এক পলক না দেখলে মরণই হবে তার। তার বাবার পাশে মা দাঁড়িয়ে আছে, যেমনটি গত 2 বছর আহি দাঁড়িয়ে থাকতো তার পাশে। যখন মানুষটা সর্বক্ষণ বিচরণ চলত তার আশেপাশে, তার ঘরে, তখন নজরই দেওয়া হয়নি। অথচ আজ যখন মানুষটা সব ছেড়ে ছুড়ে বেরিয়ে গেছে, তখন তার মনে সর্বত্রই বিচরণ করে বেড়াচ্ছে। তবে কি দূরত্বই বুঝিয়ে দেয় সম্পর্কের গভীরতা? হ্যাঁ, সম্পর্ক যে সম্পর্কে অবহেলা অসম্মান যতই থাকুক, ছিল না কোনো লুকোচুরি খেলা।
দুজনেই ছিল দুজনের নিকট মেলে ধরা বইয়ের পাতার মতো। তবে আহি কি সেই পাতাগুলো উল্টে পাল্টে দেখেছিল কখনো, নাকি মোটা মলাটে আবদ্ধ পাতাগুলো অবধি পৌঁছাতেই পারেনি? 2 বছর একসঙ্গে থেকেও একে অপরের মন অবধি কেন পৌঁছাতে পারেনি তারা, নাকি পেরেছে শুধুই তাদের অবচেতন মন? কেন মনে হচ্ছে দুজনের দুজনকে অনেকটা সময় দেওয়া উচিত, একসঙ্গে বসে একে অপরের মনের ভাব আদান প্রদান করা উচিত? কিন্তু সেই সুযোগটা কি দেবে তাকে আহি, নাকি আবারও অপদস্থ করে তাড়িয়ে দেবে ঘর থেকে? রাত 11টা বেজে 55 হ্যাভেনের গাড়ি এসে থামল আহির বাড়ির গেটের সামনে। জানালার পাশে বসে দূর আকাশে উজ্জীবিত 4টার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল আহি। বিষণ্ণ মনে বসে অসংখ্য তারার ভিড়ে হাস্যোজ্জ্বল 4টাকে অতি সন্তর্পণে পরখ করে চলছিল। গাড়ির হর্ন কানে বাজতেই বুকটা ধক করে উঠল তার। চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তড়িৎ গতিতে 2 হাতে 2 গাল মুছে দৌড়ে দরজা খুলে গেট অবধি গিয়েও ফিরে আসলো। বাবা মায়ের রুমের দরজায় ঠকঠক শব্দ করতেই সাজে উঠে দরজা খুলে মেয়ের দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে, ঘুমাসনি? আম্মু, উনি এসেছেন, গেটটা খুলে দাও। আমি অনার সঙ্গে বারান্দার রুমে শুয়ে পড়ব। ফ্রিজে খাবার রেডি আছে, শুধু গরম করে খাইয়ে ওনাকে আমার রুমে শুয়ে পড়তে বলো। আজ রাতে আর ফিরতে হবে না। সেদিনের পর থেকে ওনার বাড়ির লোক প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগছে। বারবার ফোন করে বলেছে আমি যেন কোনো মতেই রাতে সে আসলে তাড়িয়ে না দেই। স্বামী হিসেবে মূল্যায়ন নয়, একজন মানুষ হিসেবে এটুকু করতে চাই আম্মু। একটু চমকালেও তা প্রকাশ করল না সাজি। তবে মেয়ে তাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে বোঝাচ্ছে কেন বুঝে আসলো না। আসলে এই বোঝানোটা কি তাকে ঘিরেই, নাকি নিজেই নিজেকে জোরপূর্বক বোঝাচ্ছে? সারাদিন মেয়েটা ছটফটানি এবং সন্ধ্যা নিজ হাতে রান্নাবান্না করে ফ্রিজে খাবার তুলে রাখার কারণ স্পষ্ট হয়ে গেল তার কাছে। দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে মেয়ের দিকে তাকালো। 11টা বেজে 58। আর 2 মিনিট বাদেই 15 এপ্রিল পড়বে তার মেয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী। গেট খুলে দিতেই লম্বা এক সালাম দিয়ে আশেপাশে তাকালো হ্যাভেন। এরপর উকিঝুঁকি দিতে শুরু করলো আহির ঘরের দিকে। সাজের হাতে কিছু প্যাকেট ধরিয়ে দিয়ে ড্রাইভার তমালের দিকে তাকাতেই সে একটি শপিং ব্যাগ এগিয়ে দিল। শপিং ব্যাগটি নিয়ে সাজের পিছনে সেও ঢুকে পড়লো বাড়ির ভেতর। আহির রুমের পাশে বাথরুমের ভিতরেই চাপ কল। হ্যাভেন মুখের মাস্ক খুলে পকেটে রেখে হাত পা মুখ ধুয়ে আহির ঘরে ঢুকে পড়ল। আহি অনাকে উঠিয়ে খাবার রুমের সাইডে বারান্দা রুমে পাঠিয়ে হ্যাভেনের জন্য বিছানা রেডি করছিল। হ্যাভেন রুমে ঢুকতেই তল এগিয়ে দিয়ে সে রুম ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু তার হাত আটকে ধরল হ্যাভেন। বলল, হ্যাপি 2nd ওয়েডিং অ্যানিভার্সারি ডিয়ার। চমকে উঠল আহি। ফিরে তাকালো হ্যাভেনের আধো ভেজা মুখটাতে। বুকের ভেতরটায় ডিপ ডিপ করছে। পুরো শরীর জুড়ে বয়ে যাচ্ছে শীতল শিহরণ। এই সেই পুরুষ যার শরীরে ঘ্রাণ মিশে আছে তার সমস্ত সত্তায়। এই সেই পুরুষ যার উন্মাদনায় প্রতি রাতে মত্ত হতে বাধ্য হতো সে। একে অপরের চোখে চোখ রাখতেই দ্রুত চোখ নামিয়ে নিল আহি। তবে সম্পূর্ণ তার থেকে চোখ জোড়া বিচ্ছিন্ন করতে পারল না। চোখ আটকে গেল হ্যাভেনের বুকের দিকটায়। শার্টের কয়েকটি বোতাম খোলা, সেখান থেকে ওকে দিচ্ছে তার লোমশ ভর্তি বুকটা, যে বুকে একটুখানি ঠাঁই পেতে রাতের পর রাত বেহায়ার মতো জোরপূর্বক কাছে গিয়েছে, আবদার করেছে, বায়না ধরেছে। অথচ মানুষটা তাকে মূল্যায়নই করেনি, আর না মূল্যায়ন করেছে তার অনুভূতিগুলোকে। তবে আজ কেন ছুটে ছুটে আসে মানুষটা? মুহূর্তে বিমর্ষ অনুভূতিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। এক ঢোক গিলে ছলছল করে ওঠা চোখগুলো লুকানোর চেষ্টা করতে চোখ সরিয়ে হাত মোছড়াতে মোছড়াতে বলল, হাত ছাড়ুন, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন। অসভ্যের মতো আমাকে ছুবেনও না, তাকিয়েও থাকবেন না। হ্যাভেন কোনো কথা শুনল না, বরং জোরপূর্বক কাছে টেনে একটু ঝুঁকে মুখোমুখি হয়ে আহির দিকে তাকালো। কয়েক সেকেন্ড সময় স্থির দৃষ্টিতে আহির ভিজে ওঠার ফোলা চোখদয়, লাল টকটকে নাক এবং শুষ্ক ঠোঁটজোড়া পর্যবেক্ষণ করে বলল, পুড়ছি আমি আর ছাই হচ্ছ তুমি? এই কি মানা যায় সুন্দরী? আপনার পোড়ায় আমার ছাই হতে বয়ে গেছে। হাত ছাড়ুন, আম্মু খাবার বেড়ে বসে আছে, খেয়ে নেন গিয়ে। বাঁকা হাসল হ্যাভেন। চোখ বুজে তৃপ্তির এক শ্বাস ছেড়ে প্রশ্ন করল, রান্নাটা কি শাশুড়ি মায়ের হাতের না তার মেয়ের হাতের? আমি রেঁধেছি, হাত ছাড়ুন বলে এক ঝটকায় হাত ছাড়িয়ে রুম ত্যাগ করল আহি। হ্যাভেন আহত দৃষ্টিতে তার যাওয়ার পানে ক্ষণকালে তাকিয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে নিজেও বেরিয়ে পাশের রুমে চলে গেল। বোনের পাশে চুপটি করে শুয়ে আছে আহি। খাবার ঘর থেকে শুনতে পাচ্ছে হ্যাভেনের অট্ট হাসির শব্দ। তার মা হাসছে কিনা জানা নেই, তবে হ্যাভেনের হাসি আর কথার ফাঁক করে তারও টুকটাক কথা শোনা যাচ্ছে। অবাক না হয়ে পারল না হ্যাভেন তার মায়ের সাথে গল্পগুজব করছে। ভারী আশ্চর্যের বিষয়,
তার মা যে সাহস করে নিজে থেকে একটাও অপ্রয়োজনীয় কথা বলবে না তা খুব ভালো করেই জানে। তার মানে কথার সূত্রপাত হ্যাভেন দ্বারাই। মানুষটা এত নাটক কেন করছে? শুধুমাত্র তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এসবের তো প্রয়োজন পড়ার কথা না, তাহলে কেন করছে এসব? হ্যাভেন চাইলে আবারও তাকে জোরপূর্বক নিজের কাছে নিয়ে যেতে পারে, আবারও তার উপর নিজের কর্তৃত্ব ফলাতে পারে। সে যত যাই বলুক, সেই সবে কেয়ার করার মতো ছেলে তো হ্যাভেন কখনই ছিল না। তাহলে এসব কেন করছে? হঠাৎ এত গুরুত্বই বা কেন দিচ্ছে? নিজের মধ্যকার পরিবর্তনটা বোঝাতে চাইছে? এত দ্রুত কোনো মানুষের মাঝে পরিবর্তন আসতে পারে? হ্যাঁ পারে। গিরগিটির ন্যায় মানুষটাই পারে নিজেদের মাঝে পরপর পরিবর্তন আনতে। অতিরিক্ত চিন্তা মাথা ধরে এলো। উঠে বসে বার কয়েক শ্বাস নিয়ে আবারও অনার পাশে শুয়ে পড়ল আহি। কিন্তু খুব বেশি সময় শুয়ে থাকতে পারল না। হ্যাভেন তার নাম ধরে উচ্চকণ্ঠে ডাকতেই দরফরে উঠে বসল। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। বিদঘুটে অন্ধকারের পাশাপাশি চারদিকে নেমে এসেছে তীব্র নীরবতা। সেই নীরবতাকে ছাপিয়ে দিয়েছে হ্যাভেনের এই উচ্চধ্বনি। চোখ বড় বড় করে গায়ে কোনো রকম ওড়নাটা চাপিয়ে দৌড়েই খাবার ঘরে চলে গেল। সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে হ্যাভেন। আহিকে দেখা মাত্রই আবার উচ্চস্বরে ডেকে উঠল তার নাম ধরে। অবাক না হয়ে পারল না আহি, সেই সাথে বেশ চটেও গেল। এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে চোখ মুখ কুঁচকে ক্ষিপ্ত মেজাজে বলল, আশ্চর্য, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? এটা কি আপনার নিজের বাড়ি পেয়েছেন? আব্বু আম্মু কি ভাববে? পাড়ার লোকজনের ঘুমও তো হারাম করে ছাড়বেন দেখছি। বউ কাছে না এলে এভাবে ডাকতে হয় সুন্দরী। পুরো এলাকা জানিয়ে ছাড়ব আমার বউ আমার কাছে আসে না। উচ্চ কণ্ঠে কথাগুলো বলে উঠতে আহি ভয়ে আরেকটু এগিয়ে দুহাত উঠিয়ে বলল, চুপ চুপ, আসতে বলুন, আসতে বলুন। ছি ছি। আব্বু আম্মু বোধহয় শুনেই ফেলল। দোহাই আপনার, যা বলার নিচু সুরে বলুন। পায়ের উপর থেকে পা নামিয়ে চট করে উঠে দাঁড়ালো হ্যাভেন। আহি হকচকিয়ে খানিকটা পিছিয়ে গেল। হ্যাভেন সঙ্গে সঙ্গে তার দিকে 2 কদম এগিয়ে গিয়ে চোখে মুখে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওকে ডান, এভাবেই বলবো। তপ্ত শ্বাসের তীব্র স্পর্শে পুরো শরীর শিউরে উঠল আহির। নিজেকে ত্বরিত গতিতে ধাতস্থ করে নিয়ে রুক্ষ কণ্ঠে বলল, একদম চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ুন, নয়তো আমি কঠোর হতে বাধ্য হব। ঘরে চলো আহি, আর রেগে থেকো না। আমি এ দহন আর সইতে পারছি না, ট্রাস্ট মি জান। গলা ফাটিয়ে চিৎকার করে কথাগুলো বলতেই আহি দ্রুত তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, দোহাই আপনার, চিল্লাবেন না, এমন করছেন কেন? আপনার না হয় লজ্জা নেই। আপনি চরম পর্যায়ের একজন বেহায়া বেশরম, আমি জানি। কিন্তু আমার আব্বু আম্মু, আমি বা ছোট বোন কেউ আপনার স্বভাবের নই। তাই দয়া করে আস্তে কথা বলুন। লজ্জা নারীর ভূষণ। নারীরা লজ্জা পেয়ে লালে লাল নীলে নীল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শ্বশুর মশাইয়ের লজ্জা আছে, বিষয়টা বড়ই দুঃখজনক। রাগে ফুঁসে উঠল আহি। অগ্নিচক্ষুতে চেয়ে দাঁত কিরমির করতে থাকলো শুধু। তাকে কে জব্দ করতে পারে বেশ মজা পেল হ্যাভেন। মনে মনে হীরা হ্যারিকে অসংখ্য ধন্যবাদও জানালো। ভাগ্যিস তার ভাইয়েরা এবং বন্ধুরা তার খারাপ সময় এভাবে পাশে থাকছে। মাথা গরম হলে দ্রুত ঠান্ডা করা যাচ্ছে, সেই সাথে বউ কন্ট্রোল করার পরামর্শ পাওয়া যাচ্ছে। আহির অল্প রাগ, অল্প অভিমান, অল্প ভয় মিশ্রিত মুখটা দেখিয়ে মুচকি হেসে হাতের তালুতে শব্দ করে চুমু খেলো হ্যাভেন। কারেন্টে শর্ট খেলে যেমন মানুষ আচম্বিত হয়ে ছিটকে যায়, আহিও তেমন করে হাত ছড়িয়ে ওড়না দিয়ে হাত মুছতে থাকলো। এতে কিছুটা বিরক্ত বোধ করলো হ্যাভেন। ছোট করে একটি শ্বাস ত্যাগ করে হাত টেনে আহিকে নিয়ে গেল শোবার ঘরে। দরজার সিটকিরি লাগাইতে আহি তীব্র মেজাজে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি নয় আহি, আজ আমাদের 2য় বিবাহ বার্ষিকী। তুমি ভাবলে কি করে আজকের দিনটায় আমরা একে অপরের থেকে আলাদা থাকব? তাচ্ছিল্য সহকারে হাসল আহি। বলল, না ভাবার কি আছে? না, এই বিয়েটা ভালোবাসার বিয়ে ছিল, আর না বিয়ের পর আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। যেখানে ভালোবাসা নেই সেখানে আলাদা থাকাটাই বাঞ্ছনীয় নয় কি? আহির কথা রাগ হলো না, বরং নিজের করা ভুলগুলি মনে পড়ে গেল। এই কথাগুলো তো আহির কথা নয়, বরং তার বলা কথাগুলি স্মরণ করিয়ে দিচ্ছে আহি। তাহলে মেয়েটাকে দোষ দেব কেন? বিনা দোষে অনেক শাস্তি পেয়েছে মেয়েটা। আর না সবটা হজম করে নিয়ে মানুষটাকে আপন করে নিতেই হবে। নিজের সবটা দিয়ে বোঝাতে হবে, অভিমানিনীর অভিমান ভাঙাতেই হবে। দীর্ঘ এক শ্বাস ছেড়ে আহির দিকে এগিয়ে যায় হ্যাভেন। পিছিয়ে যায় আহি। ইস, আর সহ্য হয় না এই দূরত্ব ভেবে চট করে এক হাতে আহির কোমর জড়িয়ে ধরে আরেক হাতে চুল চেপে ধরে মৃদু সরে বলল, একটু শান্ত হয়ে দাঁড়াও, জাস্ট 10 মিনিটস। স্তব্ধ হয়ে চেয়ে রইল আহি। বুকের ভেতরটা কেমন শীতলতা ছেয়ে গেল তার। শুধু তাই নয়,
অতি সূক্ষ্ম এক ব্যথাও অনুভব করল। নিঃশ্বাসের বেগ থেমে থেমে চলতে শুরু করলো। তার মৌনতায় অনেক কিছু বুঝে নিল হ্যাভেন। তাই তাকে ছেড়ে বিছানার একপাশে রাখা শপিং ব্যাগ থেকে লাল রঙের কুশন আকৃতির বক্স বের করলো। মৃদু হেসে আবারও আহির সম্মুখে দাঁড়িয়ে এক পলক তার চোখের দিকে তাকিয়ে চট করে হাঁটু গেড়ে বসে পড়ল। চমকে গিয়ে একটু পিছিয়ে গেল আহি। বিস্ময় চোখে চেয়ে রইল হ্যাভেনের হাস্যোজ্জ্বল মুখ পানে। হ্যাভেন তৃপ্তিময় এক শ্বাস ছেড়ে বক্স থেকে ডায়মন্ডের একটি রিং বের করে অতি কৌশলে বক্সটা বিছানায় ফেলল। বাম হাতে আহির বাম হাত নিজের হাতে তুলে নিয়ে অতি সন্তর্পণে অনামিকা আঙ্গুলটি নিজের দু আঙ্গুল দ্বারা স্পর্শ করল। আহি তখনও বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাভেন চটপট রিং পরিয়ে অনামিকা আঙ্গুলের পিঠে আলতো করে চুমু খেল। বুকের ভেতরটা তীব্র মোচড় দিয়ে উঠল আহির। ছলছল চোখে চেয়েই রইল হ্যাভেনের মুখ পানে। হ্যাভেন উঠে দাঁড়িয়ে শপিং ব্যাগ থেকে একটি গোলাপের স্তবক বের করে নিয়ে আবারও আগেনে হাঁটু গেড়ে বসে পড়ল। আহির দু চোখে ভরে ওঠা অশ্রুকণাগুলো এবার গাল বেয়ে ঝরতেও শুরু করেছে। তা দেখে হ্যাভেন দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ডোন্ট ক্রাই আহি, ইউ উইল নট ক্রাই এনিমোর। আই এম সরি, আই এম রিয়েলি সরি, প্লিজ গিভ মি এ চান্স টু লাভ ইউ। ফুলগুলো এগিয়ে দিতে আহি খানিকটা দূরে সরে গেল। ডান হাত দিয়ে বাম হাতটা চেপে ধরে ঠোঁট কামড়ে আটকানোর চেষ্টা করলো নিজের দুর্বলতাগুলোকে, কিন্তু পারছে না। কোনো ক্রমেই নিজের দুর্বলতাগুলোকে সে আটকে রাখতে পারছে না। ইচ্ছে করছে সামনের এই মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে, ইচ্ছে করছে মানুষটার বুকে মুখ গুজে চিৎকার করে কাঁদতে, প্রশ্ন করতে, স্বপ্নপুরুষরা তো এভাবে জীবনে আসে হ্যাভেন, আপনি কেন এভাবে এলেন না? শুরুটা কেন হলো তিক্তময় যন্ত্রণায় ঘেরা? শুরুটা কেন এমন হলো না? কেন? সমুদ্রের স্রোতধারার মতো করে দু চোখ বেয়ে অশ্রুকণারা ঝরে পড়ছে, মাথাটা ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে, বুকের ভিতর শুকিয়ে যেন মরুভূমিতে পরিণত হয়েছে। আহির অস্বাভাবিকতা কিছুটা বুঝে আসতেই উঠে দাঁড়ালো হ্যাভেন। ফুলগুলো বিছানায় রেখে আহির এক হাত নিজের হাতের মুঠো নিয়ে বিছানায় বসালো, নিজেও বসলো তার পাশে। বেশ অনেকটা কাছাকাছি বসে আছে দুজন। আহির ভেতরের অস্থিরতাগুলো ক্রমশ বেড়েই চলেছে। হ্যাভেন আরও শক্ত করে আহির হাত চেপে ধরল। এক ঢোক গিলে শান্ত ভঙ্গিতে আহির দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি স্থির রাখল মেঝেতে। বলল, আমি জানি তোমার সঙ্গে যা হয়েছে খুব খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল করেছি আমি নিজের কাছে অনুতপ্ত। কিন্তু তোমাকে বিয়ে করে আমি অনুতপ্ত হইনি। তোমাকে ওভাবে বিয়ে করাটাকে আমি ভুল বলে গ্রহণ করতে পারছি না, কারণ আমি ভুলের মধ্যেও সঠিক একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। সঠিকের মাধ্যমে একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে নিজের সবটা উজাড় করে দিয়ে বিনিময়ে পেয়েছিলাম বিশ্বাসঘাতকতা। কিন্তু দোষযুক্ত হয়ে অন্যায়কারী হয়ে তোমায় জীবনে এনে বিনিময়ে পেয়েছি সুস্থ স্বাভাবিক ভালোবাসাময় একটি জীবন। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোমার যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা দেইনি। বিশ্বাস করো, আমি দিতে পারিনি। আমার মন মস্তিষ্ককে আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমি খারাপ নই, আমি খারাপ ছিলাম না, আমি অসুস্থ ছিলাম নাহি। আমার সব ভালোকে ওরা খারাপ করে দিয়েছিল, মানুষ থেকে অমানুষে পরিণত করেছিল। কিন্তু দেখো, ওপরওয়ালা আমার জীবনে তোমাকে পাঠিয়ে আবারও আশার আলো দেখিয়েছেন। পথ হারিয়ে আমি যখন একেবারে নিঃস্ব, ঠিক সেই মুহূর্তে ওপরওয়ালা তোমার সাথে দেখা করালো আমায়। আহি নিশ্চুপ। হ্যাভেন অসহায় দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে আছে। সে কি গুছিয়ে বলতে পারছে তার মনের কথাগুলো? আহি কি বুঝতে পারছে? আজ যদি সে বোঝাতে না পারে, তাহলে কি আর কোনোদিন বোঝানো সম্ভব হবে? এলোমেলো নিঃশ্বাস ফেলে আহিকে নিজের দিকে ঘোরালো। দু হাতে আহির হাত দুটো শক্ত করে চেপে ধরল। আহি তখন স্থির হয়ে নিশ্চুপ বসে রইল। তবে তার চোখ দুটো ছিল রক্তিম আভাযুক্ত। কি জানি মেয়েটার মনে কি চলছে। হয়তো তার সব কথা শোনার অপেক্ষাতেই আছে। ছোট্ট একটি শ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করলো, তুমি খুব কষ্ট পেয়েছো, খুব যন্ত্রণা দিয়েছে আমি তোমায়। অচেনা একটা ছেলে হুট করে এসে নিজের ক্ষমতার জোরে তোমায় বিয়ে করে নিল। বিয়ের পর প্রতিটা সেকেন্ড বিষিয়ে তুলেছিল। তোমায় মানসিক শারীরিক দুভাবেই টর্চার করা হয়েছে। তোমার প্রতিটা রাত হারাম করে দেওয়া হয়েছে। তোমার জীবন থেকে 2 বছর আনন্দ উল্লাস কেড়ে নেওয়া হয়েছে। বন্দি জীবন কাটাতে হয়েছে তোমাকে। অন্যের আক্রোশ তোমাকে দিয়ে মেটানো হয়েছে। দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, কিছু সময় শরীরে আঘাতও করেছি। এত কিছুর ভিড়ে একটুখানি ভালোবাসা, একটুখানি যত্নকে চোখে পড়ার কথা নয় আহি। তবুও কি তুমি কোনোদিন কোনো একটা সময়ও টের পাওনি এই মানুষটা আসক্ত হয়ে পড়েছে? ভীষণভাবে আসক্ত এই মানুষটা তোমার প্রতি। মনে সুপ্ত কোণে গভীরভাবে তুমি নামক মানুষটা মিশে গেছো। একটুখানি টেরও কি পাওনি প্রিয়? অশ্রুসিক্ত নয়নে তাকালো আহি।
হেভেনের রক্তিম আভাযুক্ত ঝাপসা দৃষ্টি দুটো তার সর্বাঙ্গে কম্পন ধরিয়ে দিল। বুকটা হু হু করে উঠল খুব। বলতে ইচ্ছে করল, আপনার কি কষ্ট হচ্ছে হেভেন? কাঁদতে ইচ্ছে করছে খুব? আমারও যে খুব কান্না পাচ্ছে। আসুন না, দুজনে দুজনকে ঝাপটে ধরে হাওমা করে কাঁদি। কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলি এই ঘর। শুনেছি পুরুষ মানুষের চোখে নাকি সহজে পানি ধরা দেয় না। পুরুষ মানুষের কান্না দেখা যে বড় ভাগ্যের ব্যাপার। এত বড় ভাগ্যটা না হয় আজ আমারই হোক। আপনি না হয় আজ কেঁদেই দেখাবেন। দুজন মিলে একসঙ্গে কাঁদবো আমরা, খুব কাঁদবো, অনেকখানি কাঁদবো। চলুন না কাঁদি। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। হেভেনও আর তার উত্তরের অপেক্ষা করল না। এক ঢোক গিলে নিজেকে শক্ত করে নিয়ে আহির হাতের পিঠে চুমু খেয়ে বলতে শুরু করলো, বাবা মায়ের একমাত্র ছেলে আমি। বড় আদরে মানুষ হয়েছি। পরিবার, পড়াশোনা, বন্ধু মহল, টুকটাক রাজনীতি এসবই ছিল আমার ধ্যান জ্ঞান। আমার সেই ধ্যান জ্ঞানকে নিমিষেই বদলে দিল রূপসা। ওকে পেয়ে সব কিছুকে তুচ্ছ মনে হতে লাগলো। শিশুরা যেমন বেড়ে ওঠার সময় আকাশ মাটি আগুন পানির পার্থক্য বুঝতে শিখে, বাবা মায়ের ভালোবাসা উপলব্ধি করতে শিখে, ধীরে ধীরে বেড়ে ওঠে, নিজের সমস্ত সত্তাকে মজবুত করে গড়ে তোলে, আমিও করেছিলাম। কিন্তু আমার সেই মজবুত সত্তাকে আমি হারিয়ে ফেলি ভালোবাসা নামক ব্যাধিতে আক্রান্ত হয়ে। সহজ সরল ধাঁচের মেয়েটাকে দেখে আমি তার মায়ায় আটকে যাই। আমার সমস্ত অনুভূতিরা আবারও হয়ে যায় শিশুর ন্যায়। আবারও তারা বেড়ে উঠতে থাকে। তখন খেয়াল করি দুনিয়াটাকে যেভাবে চিনেছিলাম, বুঝেছিলাম, আসলে দুনিয়াটা তেমন নয়। বরং দুনিয়াটা বড্ড সুখের, বড্ড আনন্দের। এই যে রূপসা নামক মেয়েটার প্রেমে পড়ে গিয়ে তার মায়ায় আটকে পড়ে সর্বক্ষণ তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। সর্বক্ষণ তার আশেপাশে থাকতে ইচ্ছে করে। নিজের পাশে সর্বক্ষণ তার উপস্থিতির টের পাই। বড্ড সুখ সুখ অনুভূতি হয়। চারদিকে যা দেখি সবই রঙিন লাগে। এই রূপসা যখন ছিল না তখন তো এমন অনুভূতি ছোঁয়া পায়নি। উন্মাদ হয়ে যায় মেয়েটার প্রেমে। যখন জানতে পারি মেয়েটাও আমাকে ভালোবাসে, আমার প্রতি তার অনুভূতিগুলো পজিটিভ, তখন তাকে নিজের করে নেওয়ার জন্য একটুও সময় নিইনি। বিয়ে করে বউ করে ঘরে তুলেছি। বাবা মায়ের সঙ্গে যুদ্ধ করেছি। একসময় তারাও মেনে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি সংসার পেতেছি। দুজন একসঙ্গে স্বপ্ন বুনেছি। করেছি কত শত কল্পনা জল্পনা। আমার সবটা জুড়েই ছিল ওই মেয়েটা। ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিলাম তাকে আমি। সেও তো কম নাটক করেনি। এত নিখুঁত অভিনয় সে করেছিল যে তার অভিনয় ধরা মাত্রই ভারসাম্যহীন হয়ে গিয়েছিলাম। আহি, তুমি তো কল্পনার স্বপ্নপুরুষকে দেখতে। তোমার জীবনে সত্যি কোনো স্বপ্নপুরুষ এসে এক আকাশ স্বপ্ন দেখিয়ে হুট করে সব ভেঙে চুরমার করে দিয়ে গেলে তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু থাকবে? তুমি আমার দেওয়া আঘাতে কষ্ট পেয়েছ। আমরা পূর্ব পরিচিত ছিলাম না। আমাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল না। না ছিল বিশ্বাস, না ছিল ভরসার সম্পর্ক। আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু বিশ্বাসঘাতকতা করিনি। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে উন্মাদ হয়ে গিয়েছিলাম। ভুলকে ভুল, অন্যায়কে অন্যায় ভাবিনি। যার জীবনে এমন জঘন্য ভুল হয়ে যায়, যার সাথে এমন জঘন্য অন্যায় করা হয়, সে মানুষটাই একসময় চরম ভুল আর অন্যায় ডুবে যায়। সেই ভুল আর অন্যায়ের শিকার একটা সময় হয়ে যাও তুমিও। তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, তবুও তুমি শাস্তি পেয়েছ। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার 2 বছর নষ্ট হয়ে গেছে। তোমার যা প্রাপ্য তুমি তা পাওনি। কিন্তু বিশ্বাস করো আহি, আমার মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারিনি আমার ঠিক কী করা উচিত বা কী করা উচিত নয়। সেদিন যখন তোমার বান্ধবী ওইভাবে আমাকে বিদ্রূপ করেছিল, সেই সময় আমার মনে পড়ে গিয়েছিল রূপসার বলা সেই কথাগুলো। এত কিছুর ভিড়েও যখন আমি তোমার শুভ্র মুখটা এক পলক দেখি, আমার যেন কী হয়ে যায়, আরও পাগল হয়ে যায় আমি। একদিকে প্রতিশোধের নেশা, অন্যদিকে তুমি। উন্মাদের মতো তোমার ডিটেলস নেই, তোমার বাড়ি যাই, বিয়ের প্রস্তাব দিই। মাথায় তখন এটাই চলছিল, তুমি সেই মেয়ে যাকে আমি খুঁজছি। তুমি সেই যাকে পেয়ে আমার সব অন্ধকার দূরে সরে যাবে। আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে মেয়েটা চলে গিয়েছে, তোমাকে তার সম্মুখে দাঁড় করিয়ে মাথা উঁচু করে বলতে পারবো, আমি আমার আসল ঠিকানা পেয়ে গেছি। আমি বলবো না আমি তোমার রূপ দেখিনি, কিন্তু সর্বপ্রথম আমি যা দেখেছি তা হলো তোমার চারিত্রিক বৈশিষ্ট্য। পুরুষ আমি, নারী তুমি। তোমার রূপ আমাকে মোহিত করেছে, অস্বীকার করব না। কিন্তু তার থেকেও বেশি মোহিত হয়েছিলাম তোমার স্বভাব, চরিত্র, আচরণ দেখে। মনে আছে সেদিন যখন তোমার হাত টেনে ধরেছিলাম, আমার করা প্রথম স্পর্শ বিনিময়ে তুমি উপহার দিয়েছিলে একটি থাপ্পড়। ঠিক সেই মুহূর্তেই দ্বিগুণ পাগল হয়ে যায় আমি।
একদিকে আনন্দ, অপরদিকে ক্রোধ দুটোতে মিলে যখন আমার বুকে লুটোপুটি খাচ্ছিল, সে মুহূর্তে সিদ্ধান্ত নেই, আর দেরি নয়। এই মুহূর্ত থেকে এই মেয়েটা শুধু আমার। হ্যাঁ, আমি সময় নিতে পারতাম, কিন্তু তোমার চরিত্র এতটাই শক্তিশালী ছিল যে 1 সেকেন্ড দেরি করা মানেই তোমায় হারিয়ে ফেলা। তাই সময় নিয়ে তৎক্ষণাৎ তুলে এনেছি আমার ঘরে। বিয়ের পর ভেবেছিলাম বউ তো করেছি, স্বাভাবিক হওয়ার জন্য সময় দেব, নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়ে সুখের সংসার পাতব, সর্বোপরি সবাইকে দেখিয়ে দেব নিজের আসল জায়গাটা। কিন্তু তোমার প্রচণ্ড রাগ, জেদ, ক্ষোভের কাছে আমি হেরে গিয়েছিলাম। সেই সাথে নিজের অসুস্থ মস্তিষ্কের সাথেও যুদ্ধ করে চলেছিলাম। হারিয়ে ফেলবো না তো? চলে যাবে না তো? এইসব ভয় থেকেই নিজের করে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, করে নেই নিজের। কিন্তু এতে তোমার মনে কতটা বিরূপ প্রভাব ফেলবে একটুও ভাবিনি। সেই বিবেচনা বোধই ছিল না আমার। তারপর যখন তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমি তোমায় জিসানের সঙ্গে পেলাম। বিশ্বাস করো, বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছিল। দ্বিতীয়বারের মতো মস্তিষ্কে চরমভাবে আঘাত পাই। রূপসার বলা কথাগুলো মস্তিষ্কে কিলবিল করতে থাকে। এক মুহূর্তের জন্য মনে হয় প্রতিটি নারী এক। হ্যাঁ, নারীরা যেমন অর্থের পূজারী, তেমন বহু পুরুষেও আসক্ত থাকে তারা শুধু সুদর্শন পুরুষের সংস্পর্শে যেতে চায়। মাথায় রক্ত উঠে গিয়েছিল আমার। শাস্তি দিয়েছিলাম ওকেও, তোমাকেও। গায়ে হাত তুলেছি, নির্মমভাবে আঘাত করেছি তোমায়। কিন্তু বিশ্বাস করো, কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। কারণ আমি যা করছি, তা দেখাচ্ছি, তা তো আমি নই। কোথায় হারিয়ে গেলাম আমি? আমাকে আমার থেকে ছিন্ন করে দিল ওরা। আমি আমার ব্যক্তিত্ব থেকে ছিন্ন হয়ে গেলাম। সব বুঝেও আমি নিরুপায় ছিলাম। নিয়ন্ত্রণ করতে পারতাম না নিজেকে কোনোভাবেই। একজন নারীর অশুভ শক্তি এতটাই প্রখর যে আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করে দিল। অসহনীয় হয়ে পড়ি। মদ খেয়ে মাতাল হয়ে নিজেকে শান্ত করি। তুমি কখনো খেয়াল করেছো আহি, আমি যখন নেশা করতাম আমি খুব শান্ত হয়ে যেতাম? আমি যখন নেশা করতাম আমি আমার আসল সত্তায় ফিরে আসতাম। নেশার ঘরেও কি কখনো তোমায় আদর করিনি? বলিনি কখনো ভালোবাসি? তবুও কেন একটিবার আমার আমিকে তুমি চিনলে না, বলতে পারো? ডুকরে কেঁদে উঠল আহি। হ্যাভেন প্রচণ্ড শক্ত করে বুকে জড়িয়ে নিল তাকে। বুকে মুখ গুজে শার্ট খামচে ধরে হাওমাও করে কাঁদতে থাকলো মেয়েটা। হ্যাভেনের 2 চোখ বেয়েও 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, কিন্তু সে হেরে গেছে তোমার কাছে। সে হেরে গেছে। তোমার পবিত্রতা দিয়ে, তোমার সব ভালো দিয়ে তার করে যাওয়া খারাপটা বিলীন করে দিয়েছো তুমি। আমি জানি আমার দোষের, আমার ভুলের অন্ত নেই। আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কারণ মিসক্যারেজের কথা শুনে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আমার সন্তান হারিয়েছি, শুধু এর জন্য তোমায় ডিভোর্স দিতে চাইনি। বরং তোমার প্রতি আমি ঠিক কতটা অন্যায় করেছি, তুমি আমায় ঠিক কতটা ঘৃণা করো যে আমার অংশকে তুমি পৃথিবীর আলো দেখাতে চাওনি, নিষ্ঠুরতা করেছ। ভুল তোমার নয়, আমার। তাই তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছি। রাগের মাথায় তোমায় দায়ী করেছি ঠিকই, কিন্তু মনে মনে নিজেকে কম দায়ী করিনি। যখন তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে এলে, সাথে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমার সব ভুল, আমার সব অন্যায়, যখন আমি সত্যি শিওর হলাম তুমিও কষ্ট পাচ্ছ, আমারই মতন তুমিও আমাদের সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, সেই মুহূর্তে আমার সব ভুল ভেঙে যায়। তুমি সেদিন বলেছিলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পর কেউ যখন হাত বাড়িয়ে দেয় তাহলে ওঠে দাঁড়াতে হয়। হ্যাঁ আহি, এটা সত্যি। কিন্তু আমি যে আঘাতপ্রাপ্ত মানুষ, বিশ্বাসের কাছে হেরে যাওয়া ভগ্ন হৃদয় নিয়ে আশ্রে পড়েছি আমি। সে আমার দিকে কেউ হাত বাড়ালে আমি সহজভাবে কি করে উঠে দাঁড়াতাম? আমার মনে সবসময় একটা ভয় কাজ করতই, এই যে তুমি আমার বউ। আমি তোমায় জোর করে ধরে রেখেছি, ভালোবেসে আগলে রাখতে গেলে আবার ঠকতে হবে না তো? বিশ্বাস করে আবার বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে না তো? এইসব ভয় থেকে আমি কখনো প্রকাশ করিনি আমার ভালোবাসা, প্রকাশ করিনি আমার দুর্বলতা, কিন্তু সব সময় সব দিক দিয়ে তোমায় নিয়ে পজিটিভ থেকেছি। সাবা ম্যামের পরামর্শে তুমি নতুন করে আমার সঙ্গে মানিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলে, সবটা জেনেও আমি চুপ থেকেছি। মানিয়ে নেওয়া আর ভালোবাসা এক নয় আহি। আমি ভালোবাসা চেয়েছি, তোমার হৃদয়ে স্থান পেতে চেয়েছি। দায়িত্ব মানিয়ে নেওয়া সবটাই ছিল তোমার মাঝে, ভালোবাসা কতখানি ছিল সেটাই দেখতে চেয়েছি। বিশ্বাস করো, দেখতে পাইনি। তুমি চেষ্টায় কোনো ত্রুটি রাখোনি, কিন্তু আমি দেখতে পাইনি ভালোবাসাটাকে।
আমি জোর করে তোমার সঙ্গে ইন্টিমেট হয়েছি, তুমি বাধা দিয়েছ। তুমি চাওনি আমার সঙ্গ, তবুও সেটাতে কোনো অভিনয় ছিল না। একে অপরের কাছে আমরা পরিষ্কার ছিলাম। কিন্তু ওই দিনের পর যখন তুমি নিজে থেকে আমার সংস্পর্শে আসতে, আমি এড়িয়ে যেতাম, কারণ সেখানে অভিনয় চলছিল। আমি চেয়েছি দুনিয়ার সকলের সামনে তুমি অভিনয় করো, শুধু আমার কাছে থাকবে একদম পরিষ্কার। অথচ তুমি বারবার অভিনয় করে গেছো। কিন্তু আহি, দেখো, সব কিছুর পরও যখন তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে, দূরত্ব সৃষ্টি হলো আমাদের মাঝে, আমি কেমন মরিয়া হয়ে উঠলাম তোমাকে ফিরে পাবার জন্য। অশুভ সংস্পর্শে গিয়ে আমি যেমন অশুভ হয়ে উঠেছিলাম, শুভ সংস্পর্শে এসে আমি শুভ হয়ে ওঠার তীব্র চেষ্টা করছি। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমার সাথে। আমি তোমাকে ভালোবাসতে চাই আহি, সারা জীবন তোমার ভালো থাকার দায়িত্ব নিতে চাই। আমি ফিরে আসতে চাই আমার আসল সত্তায়, আমার সব ভুল শুধরে নিতে চাই। আমি তোমার প্রাপ্যটুকু তোমায় ফিরিয়ে দিতে চাই। তোমার যোগ্য স্থান, যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা সবটাই ফিরিয়ে দিতে চাই। তুমি কি গ্রহণ করবে? দেবে আমায় আরেকটি সুযোগ?